আমন্ত্রণ নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সালিজুর চৌধুরী এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম। এক সময় আবেগ অনুভূতির প্রকাশ হতো চিঠিতে, চিঠির বদলে যোগাযোগের ক্ষেত্রগুলো বদলে দিয়েছে তথ্য প্রযুক্তি। সাহিত্য চর্চায়ও প্রভাব পড়েছে। আমার এত অভিমান বা আমার এত ভালোবাসা আমি লিখি, আর এখন হচ্ছে ভালোবাসা বাবু আই লাভ ইউ। সংবাদে এ নিয়ে থাকছে প্রতিবেদন, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ডের জন্য সংশ্লিষ্ট আইনে সংশোধনী আনার উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন বিশিষ্ট আইনজীবীরা। তবে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধেও কঠোর শাস্তি দেখতে চান বিজ্ঞ আইনজীবীরা। আর মৃত্যুদণ্ডের বিধান হলেই ধর্ষণ কমবে মানতে চান না তারা। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ বাড়াতে পরিবেশ তৈরি করতে হবে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই প্রতিবাদে উত্তাল সারা দেশ। দাবি একটাই, ধর্ষণ বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দাবির মুখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। অবশ্যই এটাই সঠিক যে আমাদেরকে এটা কনসিডার করতে হচ্ছে। সাজা তো ধর্ষণের কম, আত্মপ্রশ্নই ওঠে না, বাড়বে, এটা তো স্বাভাবিক। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন বিশিষ্ট আইনজীবীরা। তবে শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিধান থাকলেই ধর্ষণ পুরোপুরি বন্ধ হবে না বলেও মত তাদের। যে হারে ধর্ষণ এবং নারী নির্যাতন চলছে, এর জন্য সর্বোচ্চ সাজাই কিন্তু প্রয়োজন। যে আপনি প্রভাবশালী হলে আপনি একটা ছাত্র সংগঠন করলেন বা আপনি একটা যুব সংগঠন করলেন, আপনি সরকারের সঙ্গে দহরম মহরম আছে বা এমপি মন্ত্রীর সঙ্গে আপনার খুব জানাশোনা আছে, তখন প্রশাসন চুপ করে থাকবে আপনি অপরাধ করলে। এই যদি মানসিকতা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফাঁসি দিয়ে এটা কমাতে পারবেন না, হয়তো তখন বেশি লোকের ফাঁসি হবে। আর ফাঁসি দিলেও সেই ফাঁসিটা কবে কার্যকরী হবে সেটা কি আপনি বিবেচনা করেছেন? এই দুই বিজ্ঞ আইনজীবী বলছেন, অনেকে মিথ্যা অভিযোগে ধর্ষণের মামলা করে প্রতারণার চেষ্টা করেন, তা যাতে না হয় সেদিকেও নজর দিতে হবে। এই আইনের অপব্যবহার কিন্তু সবচেয়ে বেশি, যে অনেক কেসই আমরা পাই যেখানে দেখা যাচ্ছে যে হয়রানি করার জন্য করা হয়। এই আইন যেন অ্যাবিউজ না হয় সেদিকে কিন্তু যথেষ্ট প্রতিরক্ষার ব্যবস্থা রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আজকাল ধর্ষণের মামলা যেসব কনভিকশন হয় তার হার কিন্তু অত্যন্ত কম, 4% 5%-এর সাজা হয়। তো সেটা, এই সাজার সংখ্যা যেন, হার যেন বেড়ে যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখনও দেশে উদ্বেগজনক ধর্ষণ পরিস্থিতি। শুধু সেপ্টেম্বর মাসেই দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা 300-র বেশি। সেক্ষেত্রে ধর্ষণ বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও বেশি সক্রিয় দেখতে চান বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে আজও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ফেনীর ছাগলনাইয়াতে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আপন চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরে বাসে তরুণী ধর্ষণের অভিযোগে মনির হোসেন নামে এক পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 11টার দিকে রাজশাহী থেকে যশোর মনিহার বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় ওই তরুণী। এ সময় ওই তরুণীর গন্তব্যস্থল মাগুরার শালিখাতে যাওয়ার কোনো বাস না থাকায় পূর্ব পরিচিত মনির হোসেনকে সাহায্যের জন্য ফোন করেন। পরে মনির তার বাসে তুলে বকচুর এলাকায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। খবর পেয়ে রাতেই পুলিশ ওই তরুণীকে উদ্ধার ও অভিযুক্ত মনিরকে আটক করেছে। ফেনীর সোনাগাজীতে 7ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন নয়নের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। টাঙ্গাইলের ভূঁইয়াপুরের চরাঞ্চলে 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রতিবেশী মোস্তফা। পলাতক রয়েছে অপর ধর্ষক ইসমাইল।
বরিশালের বাকেরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার 4 শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে তাদের স্বজনদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে গণমাধ্যমের কল্যাণে বিষয়টি নজরে আসে হাইকোর্টের। মানবিক বিবেচনায় স্বপ্রণোদিত হয়ে ওই 4 শিশুর জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। রাহাত খানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশালের বাকেরগঞ্জে 6 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গ্রেফতার 4 শিশুর স্থান হয় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে। বৃহস্পতিবার নিউজ 24-এ প্রচারিত এমন সংবাদ নজরে আসে হাইকোর্টের। সেই রাতে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে 4 শিশুকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। তলব করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। নির্দেশনার পর রাতেই মুক্তি দেওয়া হয় শিশুদের। শুক্রবার সকালে পরিবারের কাছে তাদের হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে এই ধর্ষণ মামলা। আজকে 4 দিন আমার কোলে ছিল না, এতে আমরা অন্তত দুঃখিত ছিলাম। এবং পরবর্তী বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে সবকিছু বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস। 10 বছর বয়সী শিশুদের বিরুদ্ধে ধর্ষণ মামলা, পূর্বশত্রুতা এবং হাইকোর্টের নির্দেশনা সব বিষয় বিবেচনায় নিয়ে মামলার কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ। ভিকটিম সহ আমাদের থানায় এসেছিল, আমরা সেই পরিপ্রেক্ষিতে মামলা নিয়েছি এবং তারা যে বয়স দিয়েছে, বয়স আমরা যাচাই বাছাই করেছি, জন্ম নিবন্ধন আছে। তদন্তের বিষয়, তদন্ত সাপেক্ষে যেটা সত্য সেটাই বের হয়ে আসবে। এদিকে 4 শিশুর জামিনের জন্য এক সিনিয়র আইনজীবীকে টাকা দেয়া হলেও আদালতে আবেদন করা হয়নি বলে অভিযোগ স্বজনদের। পাও ধরার মতো স্যার, আপনার পাও ধরি এতটুকু শিশু সন্তান এত স্যার মরে যাবে। সে উল্টা টকিং, সে বলে হ্যাঁ এরা ভাত খায় না, এরা খানা খায় না, এরা মরলে আমার কি। 3000 টাকা আমার তো দুনিয়ার মাধ্যমে মনে হয় দিচ্ছে, আমার দুনিয়ার মাধ্যমে না দিলেও যদি কাজ বলে দিচ্ছি, হ্যাঁ আমি স্বীকার করি, আমি উকিল, আমি তো নিতেই পারি। এর আগে মঙ্গলবার বিকেলে ধর্ষণের ওই মামলাটি করা হয় বাকেরগঞ্জ থানায়। বুধবার বিকেলে গ্রেফতার শিশুদের আদালতে তোলা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশজুড়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় দেশ থেকে ধর্ষণের মতো সামাজিক অপরাধ বন্ধে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়। এছাড়া নারীদের সুরক্ষা দিয়ে ধর্ষকদের জনসম্মুখে শাস্তির আওতায় আনার কথাও জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রয়োজনে গ্রেফতারে ছাত্রলীগ আইন শৃঙ্খলা বাহিনীকেও সহযোগিতা করবে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণ নিপীড়ন বিরোধী বিক্ষোভ ও সমাবেশে নেতারা এই দাবি জানান। ছাত্রলীগ নেতারা বলেন, ধর্ষণের বিচারের নামে সরকার পতনের আন্দোলন যারা করছে তারা ষড়যন্ত্রকারী। তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নেতারা বলেন, শুধু ছাত্রলীগ হলেই গ্রেফতার না করে অন্য ধর্ষকদেরও গ্রেফতার করতে হবে। তথাকথিত কিছু অনুপ্রবেশকারী ওই শাহেদগঞ্জের মতো যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই অনুপ্রবেশকারী ওই শাহেদগঞ্জের মতো যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই বঙ্গবন্ধুর যে নিজ হাতে করা ছাত্র সংগঠন, যে একটা আদর্শিক ছাত্র সংগঠন, এই সংগঠনকে কুলসিত করতে চায়। আমি ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পাশে এ ধরনের শাহেদগঞ্জের আপনারা চিহ্নিত করবেন। এদিকে বিএনপি মাঠে নামার আগে সরকার অপরাধীদের গ্রেফতার অভিযান শুরু করে দেয়। দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। আরও বলেন, সরকার কারো হাতে ইস্যু তুলে দেবে না। জনগণের ভালোবাসায় টিকে আছে, টিকে থাকবে, বরং ষড়যন্ত্র, খুন আর সন্ত্রাস বিএনপির রাজনীতির কারণ তাদের ক্ষমতার উৎস জনগণ নয়।
সরকার অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে, আর এ কারণে এই দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ধর্ষণ হত্যার মাধ্যমে সারা দেশে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হয়েছে। বলেন, এইচএসসি পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের উদ্দেশ্যে সরকার একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কোনো পোস্ট দিতে বারণ করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় সরকার কিভাবে ছাত্র ও তরুণদের মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে চায়। বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিগুলো সভ্য সমাজের নয়। এটা একটা সম্পূর্ণভাবে অসভ্য একটি সমাজে পরিণত হয়েছে, যে সমাজে কোনো নৈতিকতা নেই, যে সমাজে কোনো আইনের শাসন নেই, যে সমাজে কোনো বিচার নেই, সেই সমাজে পরিণত হয়েছে। এবং আজকে বর্তমান আওয়ামী লীগ সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। তারাই আজকে এই সমাজকে এরকম ভয়ঙ্কর একটি নৈরাজ্যময় পরিস্থিতি সৃষ্টি করেছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল বিবেচনায় এবার দেওয়া হচ্ছে এইচএসসির ফল। এই ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, উৎকণ্ঠা। শিক্ষার্থীরা বলছেন, এসএসসি ও জেএসসির ফল ভর্তি পরীক্ষায় বিবেচনা করা হলে বঞ্চিত হবে অনেক যোগ্য শিক্ষার্থী। আর শিক্ষাবিদরা বলছেন, এই প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হবে দেশের উচ্চশিক্ষা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, এইচএসসির ফল ঘোষণার পর ইউজিসি ফোরামে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে কিছুই বলা সম্ভব নয়। আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশ হবে ডিসেম্বরে। সেই ফলের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করবেন শিক্ষার্থীরা। কিন্তু এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এইচএসসির এই ফলকে কিভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে তৈরি হয়েছে নানা মত। শিক্ষার্থীদের কেউ কেউ বলছেন, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এই ফলকে বিবেচনায় নেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না। 2 বছর প্রিপারেশনে যদি আমরা পরীক্ষা না দিতে পারি, তো এখানে কি বলবো আর, যে আমরা হয়তো পরীক্ষা দিলে রেজাল্ট আসলে আমরা অনেক কিছু করতে পারতাম বা ভালো কোনো ভার্সিটিতে চান্স পেতাম। আর এই শিক্ষাবিদরা বলছেন, এই ফলের ভিত্তিতে ভর্তি করলে বঞ্চিত হবে একটি বড় সংখ্যক যোগ্য শিক্ষার্থী। অটো পাস আমরা আগেও দেখেছি, তখন যুদ্ধ বিধ্বস্ত এবং এই ছাড়া উপায় ছিল না। কিন্তু এখন অটো পাসটা এর একটা সুদূর প্রসারী বিরূপ প্রতিক্রিয়া ছাত্রদের জীবনের উপর পড়বে এবং দেশের জন্য এটা ক্ষতিকর। তাই উচ্চশিক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষার বিষয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শিক্ষা বিশেষজ্ঞদের। অটো পাস না দিয়ে এই সিদ্ধান্তটা যদি পুনর্বিবেচনা করা হয়, আর পরীক্ষাটা যাতে কোনো ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত না হয়, রোগাক্রান্ত না হয়, এই জন্য আমরা স্বাস্থ্যবিধি পুরোপুরিভাবে মেনে পরীক্ষাটা নিতে পারি। 4টি প্রধান ক্ষেত্রে ভাগ করে এটাকে যদি 300 বা 400 নম্বরের একটা নমনীয়ভাবে বন্ধের দিনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায়, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে যদি চূড়ান্ত করা যায়, আমি মনে করি সবার জন্য সেটি মঙ্গল হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ফল প্রকাশের পর ইউজিসি এ সংক্রান্ত ফোরামের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলাফল যখন হবে এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল হওয়ার পর, তখন বিশ্ববিদ্যালয়ে যথাযথ যে ফোরামগুলো আছে, জেনারেল অ্যাডমিশন কমিটি, একাডেমিক কাউন্সিল, তখন এই বিষয়গুলো সেখানে আবার কোন মানদণ্ডে, কোন শর্ত, কি নিয়ম, ওই ফোরামে পরিণত হয়। তো আমাদেরকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। রাজধানীর নিকুঞ্জের একটি বাসায় রফিকা রুমা ইতি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামী আত্মহত্যা দাবি করলেও পরিবারের সন্দেহ ঘটনা ভিন্ন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে চিকিৎসক। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। রফিকা রুমা ইতি বৃহস্পতিবার ভোরে নিকুঞ্জের বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এরপর ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসক। তার স্বামী জানান, রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত 3:30টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি ইতিকে দেখতে পান না। পরে বারান্দায় গিয়ে গ্রিলের সঙ্গে হিজাব দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফ্লোরে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেন। সুইসাইড কেন করবে, ওর তো এরকম কিছু আমাকে বলেও নাই যে আমি মরে যাবো বা এসে, শুধু বলছে আমি চলে যাই, না চলে যাওয়া লাগবে না,
থাকো, কোথায় চলে যাবা তুমি? পোলা বা মনে করো ঘুমাই লিছে, কাজে যাওয়ার বইয়া থাকতো, মা বাবারা ডাকতো, পরে যখন উঠটা ঘুমোতে দেয় ইতি নাই, পরে ঘুরে চাই দেয় পারেন না। ইতির ভাই বলছেন পারিবারিক কিছু সমস্যা হচ্ছিল, তবে আত্মহত্যা নয় বলে দাবি তার। ঘটনাটা হচ্ছে যে আমার সন্দেহজনক লাগতেছে, এর জন্য তার শাশুড়ি বলতেছে যে হিজাব দিছে, হিজাব গলায় দিয়ে ফাঁস দিছে। তারপরে তার ভাসুর বলতেছে যে ছেলে মোবাইল চাইছে। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক জানান মরদেহের হাতে আঘাতের চিহ্ন রয়েছে, গলায় দাগও মিলেছে। বাম হাতে আমরা একটি আঘাতের চিহ্ন পাইছি এবং আমরা তার ভিসেরা সংরক্ষণ করছি এবং গলা থেকে আমরা টিস্যু নিয়ে আমরা এটা হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাইছি। এই রিপোর্টগুলো যখন আমাদের কাছে আসবে তখন আমরা সব কিছু পর্যালোচনা করে তখন আমরা বলতে পারবো সে কিভাবে মারা গেছে। 5.5 বছর আগে বিয়ে হয় জামাল ও ইতির, তাদের 4 বছরের একটি সন্তানও রয়েছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ভিসার মেয়াদ 1 মাস বাড়ানোর কথা বলা হলেও এ নিয়ে বিভ্রান্তিতে আটকে পড়েছে প্রবাসীরা। টিকিট পাওয়া নিয়ে সংশয় তারা। যারা আবার টিকিট পাচ্ছেন খুব অল্প সময় পাচ্ছেন করোনা পরীক্ষা এবং সার্টিফিকেট পেতে। অন্যদিকে বায়রা সভাপতি বলছেন সংকট সমাধানে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন তারা। আলী তালুকদারের প্রতিবেদন। সৌদির টিকিট পেতে শুক্রবার সকাল থেকে রাজধানীর কাওরন বাজারে প্রবাসীদের এ ভিড়। অভিযোগ করছেন ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলা হলেও এসব নিয়ে পাচ্ছেন না সঠিক কোনো তথ্য। ভোগান্তি শুধু সঠিক তথ্যেই নয়, টিকিট পাওয়ার নিশ্চয়তা নিয়েও বিপাকে এসব সৌদি প্রবাসীরা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্ষোভ প্রকাশ করেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। এখন টোকেনের অপেক্ষায় আছি, ডেইলি সকাল বিকাল আসতে আসতে অসুস্থ হয়ে গেছে। 30 তারিখ আলাগো যাগো ডেট শেষ ভিসার মেয়াদ, 11:03 পর্যন্ত দেরি করার পরে কইছে যে আপনাকে আজকে নেওয়া হইব না, 30 তারিখ আলাদা যারা আছেন কালকে সবাই আপনারাই। তখন আমাদের মোবাইল নাম্বার আর নাম লিখে রাখছে, আজকে বলছে আমাদেরকে সবার আগে দিব, কিন্তু এখনো সবার আগে দেয় নাই। আজকে আসলে দিব টিকিট, এখন কি নিশ্চয়তা আছে? আজকে যে 12টা বাজে আছে, এখন প্রতিদিন আমরা এত দূর থেকে আসি না, আজকে আবার হোটেলে থাকুম না এরা লাগবো নিরাপত্তা দিয়া, না এটার ভিতরে সবাই লাগবো না এরা জানে অনেক খানা তো নাই এই পর্যন্ত, বুঝছেন? দুঃখ এটা অনেক টিকিট না পেয়ে যাবো না। যাদের টিকিট নিশ্চিত হয়েছে তাদেরকে পাঠানো হচ্ছে দ্রুত করোনা পরীক্ষার জন্য। আটকে পড়া প্রবাসীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানালেন বায়রা সভাপতি। এটা যদি এইভাবে ডিলে হয় তাহলে কর্মীগুলি যাওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে। এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। নানামুখী প্রতারণা জটিলতা কমিয়ে সৌদি প্রবাসীরা চান দ্রুত তাদের কর্মস্থলে ফিরে যেতে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদের সময় হলো একটা বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর, সাথে বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনীত করেছে বিএনপি। ঢাকা 18 আসনে এস.এম. জাহাঙ্গীর হোসেন ও সিরাজগঞ্জ 1 আসনে সেলিম রেজাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, 2018 সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সঙ্গে উপনির্বাচনের কোনো পার্থক্য নেই। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করলে নির্বাচনগুলো সামান্য হলেও ভালো হতো। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ফখরুল বলেন, তারা বিশ্বাস করে সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। এবারে করোনা পরিস্থিতির খবর। 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে 17 জনের মৃত্যু হয়েছে। প্রায় 4.5 মাসে দেশে কোভিড-19 রোগী এটাই সবচেয়ে কম মৃত্যু। এ সময় নতুন করে কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে আরও 1278 জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হলো 5477 জনের। আর এখন পর্যন্ত আক্রান্ত মোট 3,75,870 জন। শুক্রবার বিকেলে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বাড়ছে। 24 ঘন্টায় কোভিড-19 রোগ থেকে সুস্থ হয়েছেন 1596 জন। পরিসংখ্যানে দেখা গেছে প্রতি 100 জন আক্রান্তের মধ্যে 77.13 জনের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
জাতিসংঘ সমর্থিত বৈশ্বিক টিকা সুবিধা প্রদানকারী কোভ্যাক্স প্রকল্পে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চীন। এ বিষয়ে শুক্রবার এক বিবৃতির মধ্যে চীন মুখপাত্র জানিয়েছেন, দরিদ্র দেশগুলোতে জীবন রক্ষাকারী ভ্যাকসিনের সুবিধা পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন কোভ্যাক্স সুবিধায় যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে শি জিনপিং প্রশাসন, যা কোভ্যাক্স নেটওয়ার্কের মাধ্যমে ভ্যাকসিন সহায়তা বাড়িয়ে তুলবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে চীনা করোনা ভ্যাকসিনের তৃতীয় দফা ট্রায়ালের শেষ প্রান্তে চলে এসেছে। অন্যদিকে চিলির পাতাগোয়ানিয়াতে করোনা ভাইরাসের রূপান্তরের বিষয়ে গবেষণা চালাচ্ছে দেশটির গবেষকরা। বাজারে কোনোভাবেই যেন কমছে না সবজির দাম। কাঁচা বাজারে প্রচুর সবজি থাকলেও বিক্রেতারা বলছেন, শীতের নতুন সবজি না আসা পর্যন্ত এই অবস্থায় চলতে থাকবে। দাম বৃদ্ধির তালিকায় আছে সয়াবিন তেল, ডাল ও নিত্যপণ্য। আর চালের দাম প্রকার ভেদে বেড়েছে 5 টাকা পর্যন্ত। তবে মাছ, মাংস ও মুরগির বাজার স্থিতিশীল গত 2 সপ্তাহ ধরে। নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধি ভোগাচ্ছে নিম্ন আয়ের মানুষদের। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। শুক্রবার বন্ধের দিনে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাঁচা বাজারে গিয়ে দেখা গেল কাঁচামরিচ সহ প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে। বাড়তি দামে আক্ষেপ তাই ক্রেতাদের। মরিচ 240 টাকা কেজি এখন বর্তমানে। মরিচের আজকের বাজারটা একটু বেশি। উস্তা বেছে 100 টাকা বেশি, শসা 100 টাকা। মানে কোনো জিনিসই এখন আমাদের নাগালের মধ্যে নাই। এখন তো সবজি সিজন শেষ, হয়তো বর্ষাকাল শেষ হয়েছে, সবজিও কম, এই জন্য আর কি দাম বেশি। কয়েক সপ্তাহ ধরে বাড়তে বাড়তে পেঁয়াজের দাম আর কমেনি। গত এক সপ্তাহে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, যদিও অপরিবর্তিত আছে আদা রসুনের দাম। গত সপ্তাহে 78 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি করছি আমরা, আর এখন বিক্রি করতেছি 84 থেকে 86। আদা খুচরা 80 টাকা, রসুন পাইকারি 70 টাকা পাল্লা হিসাবে, আর বস্তা হিসাবে 60 টাকা কেজি। ক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেল ও ডালের দামও। কড়াই লিটারে 500 টাকা করে বাস প্রত্যেকটা সয়াবিন তেলই, আর মশারি ডাল পড়ায় কেজিতে 4-5 টাকা করে বাস। এদিকে সুখবর নেই চালের বাজারে। গরিবের খাদ্য মোটা চালের দাম এখন 50 টাকা। সপ্তাহের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা পর্যন্ত। নাজির চাউলটা আমি নিচ্ছি আগে 60 টাকা করে কেজি, সেই চাউলটা এখন পড়তেছে 64 টাকা করে কেজি। পার কেজিতে 4 টাকা করে বেশি নিচ্ছে আগের তুলনায়। 7-8 টাকা সব চালে বাড়ে যেতেছে, তো এটা তো বাড়া না, এটা হলো সিন্ডিকেট। তবে অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস ও মুরগির দাম। খাসির মাংস 900 টাকা ও গরুর মাংস বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকা কেজিতে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। দেখেননি মুক্তিযুদ্ধ, তবুও দায়বদ্ধতা থেকে ভাস্কর্য পল্লী 71-এর বর্বরতা নির্মাণ করেন শিল্পী মিন্টু দে। শিল্পকর্মটি প্রদর্শনের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছবে 71-এর নারকীয় হত্যাযজ্ঞের চিত্র, এমনটাই স্বপ্ন দেখতেন শিল্পী। কিন্তু নির্মাণের এত বছর পরও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে আটকে রয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত এই ভাস্কর্য পল্লী। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। 71-এর বর্বরতার চিত্র দেশের আনাচে কানাচে পৌঁছবে, নতুন প্রজন্ম জানবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। এমন স্বপ্ন দেখতেন তরুণ শিল্পী মিন্টু দে। সেই স্বপ্নের রূপায়ণে নিজের মায়ের গয়না আর জমি বিক্রি করে 2014 সালে শুরু করেন ভাস্কর্য পল্লী নির্মাণের কাজ। কিন্তু বিশাল এই শিল্পযজ্ঞে দরকার ছিল প্রচুর অর্থায়ন। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম.স. আরিফিন সিদ্দিক শিল্পকর্মটি রাখতে স্থানের ব্যবস্থা করে সহযোগিতা করেছিলেন। তাছাড়া এগিয়ে আসেননি কেউ। শিল্পীর হতাশার মধ্যেই শিল্পকলা একাডেমির খোলা মাঠে ভাস্কর্য পল্লীর প্রথম প্রদর্শনী হয় 2018 সালের 25 মার্চ। কথা ছিল প্রতিটি জেলায় প্রদর্শিত হবে শিল্পকর্মটি, সহযোগিতা করবে শিল্পকলা। কিন্তু গেল 2 বছরেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই হয়নি একটিও প্রদর্শনী। সেই প্রান্তে আর নিয়ে যাওয়া হয়নি। এই জায়গায় সেই অগোছালো, মানে ধীরে ধীরে ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাওয়ার পথে শিল্পকলা থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন কাজগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাই।
একাডেমির মহাপরিচালক বলছেন কেবল একটি প্রদর্শনী নিয়েই ভাবলে চলবে না। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জানান, ভাস্কর্যপল্লীর প্রদর্শনীর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। আমাদের কাছে প্রতি মাসে 15টা করে প্রস্তাব আসে, বিশাল বিশাল প্রস্তাব। এটি খালি একমাত্র না। শিল্পী মিন্টু দেবনী একদিন এসেছিলেন, একটা প্রস্তাবনা দিয়েছেন আমাদের, তাহলে এখনো ফাইনাল কিছু হয়নি। কর্কশিটে নির্মিত এই ভাস্কর্য পল্লীটিতে রয়েছে 1071টি প্রতীকী লাশ। এছাড়াও রয়েছে 10টি ছোট ঘর, 4টি গণকবর ইত্যাদি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। ঘোষণা করা হলো বহুল আলোচিত ও আকাঙ্ক্ষিত শান্তিতে নোবেল বিজয়ীর নাম। এবছর শান্তিতে নোবেল জিতে নিল বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে অনন্য ভূমিকার জন্য সংস্থাটিকে পুরস্কৃত করল নোবেল কমিটি। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। এবছর শান্তিতে নোবেল জয়ী কোনো ব্যক্তি নন, পুরস্কার জিতেছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। শুক্রবার অসলোয় নরওয়েজিয়ান নোবেল কমিটি 101তম নোবেল শান্তি পুরস্কারের জন্য ঘোষণা করে জাতিসংঘের এই বিশেষ সংস্থার নাম। সংস্থাটি প্রতি বছর 88টি দেশে 9.5 কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়ে থাকে। সংঘাত ও মহামারীর সময় মানবিক বিপর্যয় রোধে খাদ্য নিরাপত্তা দেওয়ার স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পেল WFP। নোবেল পুরস্কারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য ও মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় শান্তিতে নোবেল। চলতি বছর কে পাবেন এই মহাসম্মানের পুরস্কার তা নিয়ে ছিল ব্যাপক জল্পনা। মোট 211 জন ব্যক্তি ও 107টি প্রতিষ্ঠানের নাম এবার ছিল মনোনয়ন তালিকায়। ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, পরিবেশবাদী গ্রেটা থানবার্গ, লিবিয়ার মানবাধিকার কর্মী হাজের শরীফ সহ প্রোটেক্ট জার্নালিস্ট কমিটি ও অ্যান্টি করাপশন ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন। নোবেল শান্তি পুরস্কার হিসেবে 1 কোটি সুইডিশ ক্রোনার পাবে WFP। গেল বছর প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি স্থাপনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী। নাহিদ জিহান, নিউজ 24। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। করোনার চিকিৎসায় সম্পূর্ণ কোর্স শেষ করে এখন অনেকটাই সুস্থ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার থেকেই তিনি জনসম্মুখে আসতে পারবেন বলে জানালেন তার চিকিৎসক। তবে ট্রাম্প করোনার নেগেটিভ হয়েছেন কিনা সে ব্যাপারে এখনও বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস। প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে 15 অক্টোবর জো বাইডেনের সঙ্গে দ্বিতীয় দফায় ভার্চুয়াল বিতর্কে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। সন্ধ্যার সংবাদে আরো একটা বিরতি নিচ্ছি। আর খবর নিয়ে ফিরছি একটু পর। আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। প্রায় 7 মাস পর রোববার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশ ক্রিকেট। প্রেসিডেন্টস কাপে মাঠে নামার আগে শেষ মুহূর্তে আজ করোনা টেস্ট হলো ক্রিকেটারদের। আফিফ সোহানরা জানালেন নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিজেদের সর্বোচ্চ দেবার চেষ্টা করবেন তারা। পর ম্যাচ খেলতেছি, নিজে যে প্রিপারেশনটা নিছি সেই প্রিপারেশন অনুযায়ী যাতে ভালো করতে পারি সেই টার্গেটটাই থাকবে। আর প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কনসেন্ট্রেট দেওয়ার চেষ্টা করবো যাতে প্রত্যেক ম্যাচে আমার বেস্ট পারফর্মটা করতে পারি। ম্যাচের ভিতরে ম্যাচের যে ফিটনেস এটা আসলে সবসময় অন্যরকম। যত বেশি ম্যাচ খেলবো এটা আমাদের জন্যই ভালো। সো আমার কাছে মনে হয় যে ম্যাচ খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোনো টুর্নামেন্টই হোক না কেন। এখন যে সিচুয়েশন খুব শীঘ্রই হয়তো এইখান থেকে আমরা বের হইতে পারতেছি না, তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো নিজেদের মানায় নিয়ে এর ভিতরে কিভাবে ভালো থাকা যায় এটাই লক্ষ্য করতে হবে। একসময় আবেগ অনুভূতির প্রকাশ হতো চিঠিতে। কালের আবর্তে চিঠির আবেদন কমেছে, জায়গা করে নিয়েছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমেল। তবে চিঠির দিনগুলোর কথা মনে করে অনেকেই ভোগেন নস্টালজিয়ায়। চিঠি লেখার অভ্যাস এই প্রজন্মের সাহিত্য চর্চায়ও প্রভাব ফেলেছে বলে মত সাহিত্যিকদের। সজীব রহমানের ছবিতে বিশ্ব ডাক দিবসকে ঘিরে অন্তরা বিশ্বাসের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। 7 রঙা 7টি চিঠি দিয়ে সতী আরেংকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিলাস ঠাকুর। রংধনু রঙে ছিল আরও একটি চিঠি।
অনেক বড় হবে। চিঠি দেয়া নেয়ার শুরুটা বছর 20 আগে। দেখা হলেও চিঠি ছাড়া মন ভরত না দুজনের। সম্পর্কটা তাদের মজবুত হয় চিঠিতেই। তবে 15 বছরের সংসারে এখন আর আগের মতো চিঠি লেনদেন হয় না। চিঠির পাহাড়ে চড়ে তাই স্মৃতির রোমন্থন। কোনো সমস্যা হলে আমাকে বলো, আর কিছু করতে পারি আর না পারি শুনতে তো পারবো। মনোরম বিকেলে সেখানে যদি তোমার সাথে বসে থাকা যেত, কিন্তু আফসোসের কথা হচ্ছে এখানে তোমাকে নিয়ে কখনো আসা যাবে না। দুই ধর্মের দুজন। হবু শ্বশুরকে বিয়েতে রাজি করাতেও ঠাকুরবিলাস দিয়েছিলেন চিঠি। চিঠির ভাষাকে আরো মধুর করতে দুজন তখন উল্টাতেন সাহিত্যের পাতাও। সারাদিন অপেক্ষায় ছিল যে ও কি করছে, ও কি করবে। তখন মনে হচ্ছে আচ্ছা ওকে লিখি, বা আমার এত অভিমান বা আমার এত ভালোবাসা আমি লিখি। আর এখন হচ্ছে ভালোবাসা, বাবু আই লাভ ইউ। একটা চিঠি যখন লিখবো একটু ভালো মতো লিখবো, আচ্ছা ঠিক আছে ওইটার মধ্যে কিছু কবিতার লাইন থাকবে, আর ওইটার মধ্যে কোনো থাকবে, কোটেশন থাকবে। এটার জন্য দেখা যাচ্ছে প্রচুর বই পড়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের ব্যক্তিগত চিঠিগুলোও সাহিত্য চর্চায় স্থান পায়। মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গন থেকে স্বজনদের কাছে লেখা চিঠি এখন ইতিহাসের অংশ। আমরা সাহিত্যের জায়গা থেকেও চিঠিপত্রকে একটি বড় আসনে রাখি। যদি আবার আমরা চিঠির সূচনা করি, তবে আমরা মনে করব আমাদের প্রজন্মের সামনে আরেকটি দিক উন্মোচিত হবে। আমার নিজের কাছে সত্যজিৎ রায়ের 3টা চিঠি আছে। ভিতরের তাগিদ থেকে যদি চিঠি লেখার শিল্পটা আবার ফিরে আসে তাহলে আমি খুব খুশি হব, কারণ চিঠি লেখার ভিতর দিয়ে একটা সম্পূর্ণতা প্রকাশ পায় মানুষ। কয়েক দশক আগের পত্রমিতালি কিংবা পেন ফ্রেন্ডের জায়গা এখন দখল করে নিয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইমেইল, যা আনন্দ, ভালোবাসা, রাগ, প্রেম, দুঃখ, শোকের প্রকাশকে ফিকে করেছে বলে মত কথা সাহিত্যিকদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আর এর মধ্য দিয়ে শেষ করছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।